ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ছে ভবনের কনক্রিটে। মসজিদের মিনারে প্রতিধ্বনিত হচ্ছে আজানের সুর। ব্যস্ত নগরীর রাস্তায় শিশুরা ছুটছে স্কুলে, অফিসপাড়া জেগে উঠছে রিকশা ও গাড়ির হর্নে। অথচ এই দৈনন্দিন স্বাভাবিকতার উপর ভেসে আছে এক অদৃশ্য প্রশ্ন। যদি হঠাৎ শত্রুর মিসাইল আকাশ ছিঁড়ে নেমে আসে, যদি এই শান্ত ভোর এক নিমিষে পরিণত হয় ধ্বংসস্তূপে, আমরা কি প্রস্তুত? আমাদের আকাশ কি সত্যিই সুরক্ষিত? এই প্রশ্ন কেবল সামরিক বিশেষজ্ঞদের নয়, আজ সাধারণ মানুষের বুকেও এক অজানা শঙ্কা। কারণ বিশ্ব শিখে নিয়েছে, যুদ্ধের নিয়ন্ত্রণ আর ভূমির হাতে নেই, যুদ্ধের লাগাম এখন আকাশের মুঠোয়। ইরান ইসরায়েল সংঘাত যেন এই সত্যকেই নগ্ন করে তুলেছে। মাত্র 12 দিনে ইরান ছুড়েছিল 532টি মিসাইল, কিন্তু অবিশ্বাস্যভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সেই মিসাইলের 92% আকাশেই গুড়িয়ে দিয়েছে। আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং, এই 3 স্তরের প্রতিরক্ষাই ইরানি আগুনকে পরিণত করেছে মোমের মূর্তিতে। ইউক্রেনের যুদ্ধ একই পাঠ দিয়েছে। রাশিয়ার দানবীয় মিসাইলকে ঠেকাতে গর্জে উঠেছে আমেরিকার প্যাট্রিয়ট, জার্মানির IRIS-T এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দম্ভ। ভারত পাকিস্তানের সীমান্তেও দেখা গেছে প্রযুক্তির এই আকাশযুদ্ধ। ভারতের হাতে S-400, ব্যারাক 8, পাকিস্তানের হাতে চীনা প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। বিশ্ব যেন একে একে শিখে ফেলেছে যে আকাশকে নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণ করে বিজয়ের মঞ্চ। বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামো আজও ভর করে আছে 3 স্তম্ভে: যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আর রাডার নেটওয়ার্ক। কিন্তু প্রশ্ন জাগে, এই স্তম্ভগুলো কতটা মজবুত? মিসাইল প্রতিরক্ষা 2011 সালে যুক্ত হয়েছিল চীনের তৈরি FM-90T মিসাইল সিস্টেম। নিচু দিয়ে উড়ে যাওয়া ড্রোন বা হেলিকপ্টার ঠেকাতে পারলেও আধুনিক সুপারসনিক জেট কিংবা দূরপাল্লার মিসাইলের সামনে এটি প্রায় অকার্যকর। পৃথিবী যখন 6ষ্ঠ প্রজন্মের প্রতিরক্ষায় প্রবেশ করেছে, বাংলাদেশ তখনও 3য় প্রজন্মের দেয়ালে বন্দী। রাডারের দুর্বলতা 2025 সালে ফ্রান্সের তৈরি গ্রাউন্ড মাস্টার 430 রাডার যুক্ত হওয়ায় কিছুটা আশার আলো মিলেছে। এটি 470 কিলোমিটার পর্যন্ত নজর রাখতে সক্ষম। কিন্তু নির্মম বাস্তবতা হল, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সচল থাকলেও চট্টগ্রামের রাডার 2017 সাল থেকে অকেজো। ফলে দক্ষিণ পূর্ব আকাশ যেন অন্ধকারে ঢাকা এক ফাঁকা মাঠ। যুদ্ধবিমান বহরে থাকা সোভিয়েত আমলের মিগ, চীনের F-7 কিংবা প্রশিক্ষণ কাজে ব্যবহৃত ইয়াক যুদ্ধবিমান আজ প্রযুক্তিগতভাবে সেকেলে। 6ষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটারের সামনে এগুলো কেবলই আকাশে ভেসে থাকা কাগজের ঘুড়ি। সাবেক মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর অকপটে বলেছেন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা প্রায় শূন্য। সাবেক এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনের ভাষায়, আধুনিক যুদ্ধে মাটিতে সেনা নামানোর আগে শত্রু আকাশকে নিস্তেজ করে ফেলে। যার আকাশে দখল, যুদ্ধ জয় তারই। তাদের মতে বাংলাদেশের রাডার কভারেজ অন্তত সমুদ্র সীমার 200 নটিক্যাল মাইল পর্যন্ত হওয়া উচিত, কিন্তু বাস্তবতা অনেকটাই করুণ। আরও উদ্বেগের বিষয়, দেশে এখনও মিলিটারি স্টাডিজ নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় নেই। ফলে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার সঞ্চারের পথও রুদ্ধ। এই প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক চীন সফরকে ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা, আশঙ্কা এবং নানা জল্পনা। বেইজিংয়ে সেনাপ্রধানের বৈঠকগুলোর সূচি ছিল অত্যন্ত ব্যস্ত। প্রথমে তিনি চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কৌশলগত বৈঠকে বসেন, যেখানে উত্থাপিত হয় প্রযুক্তি হস্তান্তর, যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিগন্ত। পরে সফর সঙ্গীদের নিয়ে তিনি ভিজিট করেন ভ্যানগার্ড সিরিজের মিসাইল উৎপাদন কারখানা। সেখানে প্রদর্শিত হয় চীনের বহুল আলোচিত HQ-9B ও HQ-22 এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলো সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার কয়েকটি দেশে স্থাপন করা হয়েছে। বাংলাদেশি প্রতিনিধি দলকে দেখানো হয় বিভিন্ন মডেলের সিমুলেশন, যেখানে শত্রুর একাধিক মিসাইলকে একই সময়ে ট্র্যাক করে ধ্বংস করার সক্ষমতা প্রদর্শন করা হয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই সিস্টেমগুলো একবার স্থাপন হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু এর পাশাপাশি খরচ, রক্ষণাবেক্ষণ এবং অপারেটরদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের বিষয়েও সতর্ক করা হয়। বিশ্লেষকদের মতে, ভ্যানগার্ড সিরিজের চীনা এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহের বিষয়ে চূড়ান্ত আলাপ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এর রাজনৈতিক অভিঘাতও কম নয়, কারণ এ ধরনের চুক্তি মানে বেইজিংয়ের সঙ্গে ঢাকার সামরিক সম্পর্ক আরও গভীর হবে, যা দিল্লি ও ওয়াশিংটনের জন্য চিন্তার কারণ হতে পারে। সাবেক কর্নেল মোহাম্মদ সোহেল রানা সরল ভাষায় বলছেন, বাংলাদেশ আক্রমণাত্মক নয়, আত্মরক্ষামূলক নীতিতেই চলে।
তাই আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তার মতে চীনের সঙ্গে সহযোগিতা কেবল প্রযুক্তি অর্জনের সুযোগ নয়, বরং বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করবে। এই সফর তাই কেবল একটি ক্রয় বাণিজ্যের আলাপ নয়, বরং আঞ্চলিক কূটনীতির দাবার ছকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ চাল। দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় প্রতিযোগিতা যেন এক নীরব যুদ্ধ। ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশই নিজেদের প্রতিরক্ষা বাজেট, প্রযুক্তি ও কৌশলে এগিয়ে চলছে দৌড়ে, আর বাংলাদেশ তাকিয়ে আছে অনেকটা দূর থেকে। ভারত ইতিমধ্যেই রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম হাতে পেয়েছে, যা বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে স্বীকৃত। এর পাশাপাশি তারা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বারাক 8 সিস্টেম তৈরি করেছে। শুধু তাই নয়, ভারত নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে, যেখানে হাজার হাজার প্রকৌশলী দিনরাত কাজ করছে নতুন ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার প্রযুক্তির উন্নয়নে। তাদের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ প্রতিরক্ষা খাতেও কার্যকর হয়েছে, যার ফলে দেশীয় অস্ত্র উৎপাদন এখন জাতীয় গর্বের বিষয়। অন্যদিকে পাকিস্তানও বসে নেই। তারা চীনের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন প্রযুক্তিতেও দৃশ্যমান অগ্রগতি করেছে। সম্প্রতি পাকিস্তান তাদের আকাশ প্রতিরক্ষায় LY-80 নামের চীনা সিস্টেম স্থাপন করেছে, যা মাঝারি পাল্লার মিসাইল প্রতিহত করতে সক্ষম। পাশাপাশি তারা নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ক্রমশ শক্তিশালী করছে, যার মূল লক্ষ্য ভারতীয় প্রযুক্তির মোকাবেলা করা। এই বাস্তবতায় বাংলাদেশ আজও নির্ভর করছে বিদেশি সরঞ্জামের ওপর। যেখানে প্রতিবেশীরা নিজস্ব প্রতিরক্ষা শিল্পে দক্ষতা অর্জন করছে, সেখানে বাংলাদেশ এখনও অন্যের প্রযুক্তির ভাড়াটে ব্যবহারকারী। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি অবশেষে সাহসী পদক্ষেপ নেবে? আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম হাতে আনতে পারলে অন্তত আংশিক সুরক্ষা মিলবে। তবে এর জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা, আর্থিক শক্তি ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। কিন্তু বাংলাদেশকে এই সিদ্ধান্ত নিতে গিয়ে যে বাধার মুখোমুখি হতে হচ্ছে, তার নাম ভারত। ইতিহাস প্রমাণ করেছে দিল্লি কখনোই চায়নি ঢাকা সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক। প্রতিবেশীর আকারে দুর্বলতা থাকলেই কেবল তাদের প্রভাবশালী অবস্থান টিকে থাকবে। ভারত জানে বাংলাদেশ শক্তিশালী হলে তার প্রভাবলয় ভেঙে পড়বে। আজও বাংলাদেশের ভেতরে ছড়িয়ে আছে ভারতের নানান এজেন্ট, কখনো অর্থনীতি, কখনো রাজনীতি, আবার কখনো প্রতিরক্ষা নীতিতে ঢুকে তারা বিভ্রান্তি ছড়ায়। আকাশ প্রতিরক্ষায় বড় বিনিয়োগের কথা উঠলেই এই এজেন্টরা বিভিন্ন যুক্তি তুলে ধরে। বাজেট নেই, প্রয়োজন নেই বা আন্তর্জাতিক চাপ আছে, অথচ আসল উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে সামরিকভাবে অক্ষম রাখা। বিশ্লেষকদের মতে বাংলাদেশের নীতি নির্ধারকদের সামনে এখন দুটি পথ খোলা। একদিকে ভারতীয় চাপের কাছে নত স্বীকার করে আগের মতো দুর্বল অবস্থায় থেকে যাওয়া, অন্যদিকে সাহস দেখিয়ে স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা কৌশল গড়ে তোলা। পরের পথটি কষ্টকর, তাতে আন্তর্জাতিক প্রতিবন্ধকতা আসবে, অর্থনৈতিক চাপ পড়বে, কিন্তু সেটি একমাত্র পথ যা দিয়ে বাংলাদেশ সত্যিকার অর্থে আত্মনির্ভরশীল হতে পারে। বাংলাদেশ যদি এখনই সিদ্ধান্ত নিতে না পারে, তবে আঞ্চলিক প্রতিযোগিতায় তার অবস্থান আরও দুর্বল হবে। আর যদি নেয়, তবে ভারতীয় চাপ ও ষড়যন্ত্রের মাঝেও নতুন এক বাংলাদেশ উঠে আসতে পারে, যে বাংলাদেশ নিজের আকাশ রক্ষার ক্ষমতা রাখবে আর কারো দয়া বা অনুমতির অপেক্ষায় থাকবে না। রাত নেমেছে। বেইজিংয়ের হোটেল কক্ষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানলার পাশে দাঁড়িয়ে আছেন। বাইরের শহর আলোর ঝলকানিতে ঝলমল করছে, অথচ তার চোখে ভেসে উঠছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের আকাশ। টেবিলে ছড়ানো এয়ার ডিফেন্স সিস্টেমের স্পেসিফিকেশন, পাশে নোটবুকে লাল কালিতে লেখা, আকাশ নিরাপদ না হলে মাটিও নিরাপদ নয়। দূরে মেঘ গর্জে উঠল। শব্দটি বাজ নাকি অচেনা বিস্ফোরণ তা বোঝা গেল না। ভেতরে জমাট বাঁধল এক অদৃশ্য আশঙ্কা। হয়তো এটি কেবল প্রকৃতির খেলা, হয়তো আগামীর কোনো বার্তা। বাংলাদেশের আকাশ কি সত্যিই নিরাপদ হবে, নাকি এই শূন্যতাতেই লুকিয়ে আছে আসন্ন ঝড়ের পূর্বাভাস?